যখনই কোনো হত্যার ঘটনা সামনে আসে তখন পুলিশ প্রথমেই জানার চেষ্টা করে পোস্টমর্টেম রিপোর্টে কি তথ্য রয়েছে। এই রিপোর্ট থেকেই স্পষ্ট হয় যে মৃত্যুর কারণ কি ছিল এবং এটি স্বাভাবিক ছিল নাকি সত্যিই হত্যার ঘটনা। রিপোর্টে এও জানা যায় শরীরের ওপর কি কি প্রভাব পড়েছিল যা মৃত্যুর কারণ হয়েছিল। কিন্তু ভাবুন, যদি পোস্টমর্টেম রিপোর্টই না থাকে আর মৃতদেহের শেষকৃত্য আগে সম্পন্ন হয়ে গিয়ে থাকে এবং কোনো সাক্ষী বা প্রমাণ না থাকে, তাহলে কোনো মামলা সমাধানের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিসগুলোই তো অনুপস্থিত। এমন পরিস্থিতিতে পুলিশও অসহায় হয়ে পড়ে। আজকের যে সত্য ঘটনাটি আপনাদের বলবো সেটিও এই রকমেরই জটিল একটা হত্যা রহস্য। নমস্কার বন্ধুরা, আমি স্ত্রী আর আমার গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্পূর্ণ গল্পটি বিস্তারিতভাবে বলার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন আর একটা লাইক করে মিষ্টি একটা কমেন্ট করবেন। চলুন শুরু করছি আজকের গল্প। গল্পটি শুরু হয় হরিয়ানা রাজ্যের যমুনানগর জেলার একটি ছোট্ট শহর জগাধরিতে। এই শহরের হুডা সেক্টর 17 একটি সুন্দর বাংলো ছিল। সেখানে বত্রা ফ্যামিলি বাস করত। এই পরিবারে 4 জন সদস্য, যোগেশ বাত্রা, তার স্ত্রী প্রিয়াঙ্কা বাত্রা এবং তাদের 2টি সন্তান। যোগেশ একজন প্রখ্যাত ব্যবসায়ী এবং তার বাত্রা প্লাইউড নামে একটি কোম্পানিও ছিল যারা প্লাইউড তৈরি করত। এছাড়াও যোগেশের আরও বেশ কিছু ব্যবসা ছিল। যোগেশ বাত্রা এই শহরের একজন বিখ্যাত কোটিপতি ব্যবসায়ী ছিলেন। যোগেশ আর প্রিয়াঙ্কার বিয়ে হয়েছিল প্রায় 17-18 বছর আগে। তাদের বিয়েটি ছিল প্রেমের বিয়ে। তাদের 2টি সন্তানই স্কুলে পড়াশোনা করত আর যোগেশের বাবা মা এবং বাকি পরিবার উত্তরাখণ্ডের খাটিমায় থাকতেন। এই পরিবারে কোনো কিছুরই অভাব ছিল না। টাকা পয়সা সম্পত্তি সবই ছিল। জীবন বেশ সুখে স্বাচ্ছন্দ্যেই কাটছিল। তারিখটা ছিল 28 মে 2016। বাইরে সবে ভোরের আলো ফুটেছে। সেই সময় যোগেশের বাড়িতে মাত্র 3 জন লোক উপস্থিত ছিল। যোগেশ, তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং তাদের 16 বছরের মেয়ে খোয়াইশ। যোগেশ আর প্রিয়াঙ্কা গ্রাউন্ড ফ্লোরের শোয়ার ঘরে ঘুমোতেন আর তাদের মেয়ে থাকতো দোতলার ঘরে। রোজ সকালে প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠে যোগেশকে ডেকে দিত। তাই 28 মে সকালেও প্রিয়াঙ্কা তাকে জাগানোর জন্য ডাক দিলেন, কিন্তু যোগেশের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তখন প্রিয়াঙ্কা ভাবল হয়তো যোগেশ গভীর ঘুমে আছে, তাই সে আবার হালকা করে ঝাঁকানি দিয়ে ডাকল। তবুও যোগেশের দিক থেকে কোনো প্রতিক্রিয়া নেই। সে একদমই নড়ছে না। এবার প্রিয়াঙ্কা যোগেশের শ্বাস পরীক্ষা করে দেখল তার শ্বাস এবং হৃৎপিণ্ড দুটোই বন্ধ হয়েছিল। এটা দেখে প্রিয়াঙ্কা আতঙ্কিত হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে তার মেয়েকে ডাক দেয়। পাশাপাশি আশপাশের কিছু লোককেও সাহায্যের জন্য ডাকে এবং তার বাবাকেও ফোন করে। ধীরে ধীরে প্রতিবেশী কিছু লোক জড়ো হতে থাকে এবং সবাই জানতে চাইছিল আসলে যোগেশের কি হয়েছে। প্রিয়াঙ্কা তখন জানায় যে গত রাতে অর্থাৎ 27 মে রাতে হঠাৎ যোগেশ ঘুমের মধ্যে অস্থির হয়ে উঠেছিল এবং ওর খুব ঘাম হচ্ছিল। সম্ভবত সে কোনো খারাপ স্বপ্ন দেখেছিল, কিন্তু কিছুক্ষণ পর সেসব ঠিক হয়ে গেলে সে আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালে ঘুম থেকে উঠে তার এই রকম অবস্থা দেখে। সম্ভবত তার হার্ট অ্যাটাক হয়েছে। তৎক্ষণাৎ সকলেই যোগেশকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তাররা তাকে মৃত বলেই ঘোষণা করে। এরপর তার মরদেহ বাড়িতে ফিরিয়ে আনা হয়। প্রিয়াঙ্কার বাবা, যিনি নিজেও একজন ডাক্তার ছিলেন,
যখন মেয়ের কাছ থেকে গত রাতের ঘটনা শুনলেন, তখন তিনিও মনে করলেন যে এই মৃত্যু হার্ট অ্যাটাকের কারণেই হয়েছিল। প্রিয়াঙ্কা তার শ্বশুরবাড়ির লোকজনকেও এই দুঃসংবাদ জানালো। বাড়িতে শোকের আবহ ছড়িয়ে পড়ল। যোগেশের বাবা মা তৎক্ষণাৎ খাটিমা থেকে যমুনানগরের উদ্দেশ্যে রওনা হলেন এবং সন্ধ্যের মধ্যেই সেখানে এসে পৌঁছে গেলেন। পুরো বাড়িতে তখন শোকের ছায়া নেমে এসেছিল। আশ্চর্যের বিষয় ছিল যে যোগেশের মৃত্যু নিয়ে কারো কোনো সন্দেহ ছিল না। সবাই মনে করেছিল যে এটি একটি স্বাভাবিক মৃত্যু, সম্ভবত হার্ট অ্যাটাকের কারণেই। প্রিয়াঙ্কার বাবার কথায় বিশ্বাস করে যোগেশের বাবা মাও মেনে নিলেন যে তাদের ছেলের মৃত্যু হার্ট অ্যাটাকের কারণেই হয়েছে। বাড়িতে কেউই এই পরামর্শ দেয়নি যে যোগেশের পোস্টমর্টেম করিয়ে মৃত্যুর সঠিক কারণ জানা উচিত। 29 মে সম্পূর্ণ ধর্মীয় রীতি অনুসারে যোগেশের শেষকৃত্য সম্পন্ন করা হয়। তার বাবা মা সিদ্ধান্ত নিলেন যে তারা এখন থেকে যমুনানগরে তাদের ছেলের বাড়িতেই থাকবেন, যাতে প্রিয়াঙ্কা, যে সবেমাত্র একা হয়ে গেছে, তাকে সঙ্গ দেওয়া যায়। এতে প্রিয়াঙ্কা নিজেকে একা অনুভব করবে না। প্রিয়াঙ্কাও তার স্বামীকে হারানো গভীর শোকে ছিল। ধীরে ধীরে সময় কাটতে লাগল। দিন সপ্তাহে এবং সপ্তাহ মাসে পরিণত হতে থাকল। যোগেশের বাবা মা এখনো বিশ্বাস করতে পারছিলেন না যে তাদের ছেলে আর এই পৃথিবীতে নেই। বিশেষ করে মায়ের ওপর এই আঘাতের গভীর প্রভাব পড়েছিল। তিনি তার ছেলের সম্পর্কে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করলেন। একদিন তিনি বললেন যে তিনি স্বপ্নে দেখেন তার ছেলে সাহায্যের জন্য চিৎকার করছে আর বলছে যে কিছু গুন্ডা তাকে মারছে। প্রথম দিকে যখন মা এমন স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, তখন তিনি পরিবারের অন্যান্য সদস্যদের কাছে এই বিষয়ে বলেন, কিন্তু সকলেই বলে মা হিসেবে ছেলের মৃত্যুতে তিনি গভীর আঘাত পেয়েছেন এবং এই চিন্তাগুলোই তার মনে ক্রমাগত ঘুরপাক খাচ্ছে, যার ফলেই তিনি এইসব অদ্ভুত স্বপ্ন দেখছেন। যোগেশের বাবাও অনেকাংশে মেনে নিয়েছিলেন যে তাদের ছেলের মৃত্যু হার্ট অ্যাটাকের কারণেই হয়েছে। মা তার স্বপ্নের কথা যোগেশের বাবাকেও বলতেন আর তিনি তাকে বোঝাতেন সম্ভবত তিনি হয়তো ভুল ভাবছেন। কিন্তু বিষয়টি এখানেই থেমে থাকল না। ধীরে ধীরে বাবার মনেও ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ জাগতে শুরু করল। তিনি যোগেশের মায়ের কথায় একমত হতে শুরু করলেন এবং গভীরভাবে ভাবতে লাগলেন যে শেষ পর্যন্ত তার 42 বছর বয়সী সুস্থ সবল ছেলের হার্ট অ্যাটাক কেন এবং কিভাবে হয়েছিল। যোগেশের বয়স ছিল মাত্র 42 বছর। সে একজন সুস্থ সবল ছেলে ছিল। কোনো রোগের ইতিহাস ছিল না তার, না সে কোনো ওষুধ নিয়মিত খেত। হৃদযন্ত্র সংক্রান্ত কোনো সমস্যা আগে কখনো দেখাও যায়নি। এই সমস্ত চিন্তা করতে করতে যোগেশের বাবার উপলব্ধি হলো যে ছেলের হার্ট অ্যাটাকের কোনো স্পষ্ট কারণ দেখা যাচ্ছে না। এইভাবে জুন মাসের পুরো সময়টা কেটে যায়। এরপর যোগেশের বাবা তার মায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলেন তিনি জগাধারী পুলিশ স্টেশনে যাবেন। সেখানে গিয়ে তিনি পুলিশকে জানালেন 28 মে তাদের ছেলে যোগেশের মৃত্যু হার্ট অ্যাটাকের কারণে হয়েছে, কিন্তু তাদের সন্দেহ যে যোগেশের এই মৃত্যু স্বাভাবিক নয়, বরং তার সঙ্গে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পুলিশ তার এই কথা শুনে প্রথমে পোস্টমর্টেম রিপোর্টের কথা জিজ্ঞাসা করে, কিন্তু যোগেশের তো পোস্টমর্টেমই করা হয়নি। মৃতদেহের শেষকৃত্যও সম্পন্ন হয়ে গিয়েছিল, যার ফলে পুলিশের পক্ষে এখন এই সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছিল যে মৃত্যুটি স্বাভাবিক ছিল নাকি অস্বাভাবিক। পুলিশ তখন যোগেশের বাবাকে সান্ত্বনা দিয়ে বলে যে তারা ব্যাপারটা দেখবে,
কিন্তু পুলিশ অফিসার ভাবলেন যে সম্ভবত ছেলের মৃত্যুর কারণেই বাবা শোকগ্রস্ত এবং এই সত্য তিনি মেনে নিতে পারছেন না। পুলিশ যোগেশের বাবার অভিযোগ তো নথিভুক্ত করল, কিন্তু তদন্তের কোনো বিশেষ ব্যবস্থা নিল না। এটি কেবল নামমাত্র অভিযোগ হিসেবেই থেকে গেল। যোগেশের বাবা কিন্তু নিয়মিত থানায় যাতায়াত করতে থাকলেন, কিন্তু ধীরে ধীরে তারও মনে হতে লাগলো যে পুলিশ এই মামলার কোনো কঠোর পদক্ষেপ নিতে চাইছে না। তখন তিনি অনুভব করলেন যে তাকেই কিছু একটা করতে হবে এবং অন্য কারো সাহায্য নিতে হবে। যোগেশের বাবা জানতেন কিছু প্রাইভেট ডিটেকটিভ আছেন যারা পুলিশের মতোই তদন্ত করেন। যদিও তাদের কাছে পুলিশের মতো ক্ষমতা, সংযোগ বা নেটওয়ার্ক নেই, তবুও তারা তাদের ক্ষমতা অনুযায়ী অর্থের বিনিময়ে সত্য উদ্ঘাটনের চেষ্টা করে। এখন যোগেশের বাবা এমন একটি প্রাইভেট ডিটেকটিভের সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করলেন। কিছু সময় অনুসন্ধানের পর তার বাবা ছেলে যোগেশ বাত্রার মৃত্যুর সত্যতা জানতে একটি ডিটেকটিভ এজেন্সিকে নিয়োগ করলেন। তদন্তকারীরা প্রথমে যোগেশের জীবনের প্রত্যেকটা দিক বুঝতে এবং তা গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন। তারা যোগেশের জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা এবং সম্পর্ক গভীরভাবে জানতে শুরু করলেন। তদন্তে উঠে এলো যে কলেজেই যোগেশের সাথে প্রিয়াঙ্কার পরিচয় হয়েছিল। প্রিয়াঙ্কা বিউটি কন্টেস্টে মিস খালসা এবং মিস ডেইলি হয়েছিল। কলেজের পর পরিবারের সম্মতিতেই যোগেশ আর প্রিয়াঙ্কার বিয়ে হয়। বিয়ের পর সবকিছু স্বাভাবিকই ছিল এবং সময়ের সাথে সাথে তাদের দুটো সন্তানও হলো। যোগেশের মৃত্যুর কিছুদিন পর থেকেই প্রিয়াঙ্কার আচরণ নিয়ে যোগেশের বাবা মা বেশ সন্দিহান হয়ে উঠেছিলেন। তারা লক্ষ্য করলেন যে ছেলের মৃত্যুর পর প্রিয়াঙ্কা কিছু সময়ের জন্য দুঃখিত ছিল ঠিকই, কিন্তু তারপর সে যোগেশের ব্যবসা সামলাতে শুরু করলো এবং স্বাভাবিক জীবনে ফিরে এলো। সে বাচ্চাদের দেরাদুনের ওয়েলহাম স্কুলে পাঠিয়ে দিল আর নিজে সম্পূর্ণভাবে ব্যবসার কাজে ব্যস্ত হয়ে গেল। এই আচরণগত পরিবর্তন দেখে যোগেশের বাবা মার মনে সন্দেহ জাগল যে কিছু তো একটা গোলমাল আছে। যোগেশের বাবা ডিটেকটিভকে অনুরোধ করলেন যে এই তদন্ত সম্পর্কে প্রিয়াঙ্কা সহ কারো কাছেই যেন কোনো আভাস না যায়। যোগেশের মৃত্যুর পর প্রিয়াঙ্কার আচরণে অনেক পরিবর্তন এসেছিল। তার শ্বশুর শাশুড়ির প্রতি আচরণও বদলে গিয়েছিল এবং সে এখন নিজেকে পরিবার থেকে আলাদা করতে শুরু করেছিল। এছাড়াও সে যোগেশের নামে থাকা সমস্ত ব্যবসা নিজের নামে করে নিয়েছিল। যোগেশের চলে যাবার পর তার বাবা মার কোনোদিনই মনে হয়নি যে তারা নিজেরাই তার ব্যবসা সামলাবেন, কারণ বয়সের কারণে সেটা তাদের পক্ষে সম্ভবও ছিল না। যাই হোক, শেষ পর্যন্ত এই ব্যবসা যোগেশের সন্তান এবং প্রিয়াঙ্কারই হওয়ার কথা ছিল। তা সত্ত্বেও প্রিয়াঙ্কার দ্রুতই সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে যোগেশের ব্যবসা নিজের নামে করে নিয়েছিল। বাড়িতে সে স্বাভাবিক জীবনযাপন করছিল বলেই মনে হচ্ছিল। তার উচ্চকণ্ঠে হাসির আওয়াজ প্রায়ই বাড়িতে শোনা যেত, বিশেষ করে যখন সে ফোনে কারো সাথে কথা বলতো, যেন সে তার স্বামীকে সম্পূর্ণ ভুলেই গেছে। শ্বশুর শাশুড়ি তাকে এ ধরনের আচরণ করতে বারণ করলেও সে কিন্তু কারো কথা শুনত না। মাত্র 2 মাস আগে বিধবা হওয়া সত্ত্বেও প্রিয়াঙ্কার জীবনে যেন সুখ ফিরে এসেছিল। সে আবার জিমে যাওয়া শুরু করেছিল। প্রথম শ্বশুর শাশুড়ি ভেবেছিলেন যে সম্ভবত এটি তার নিজেকে ব্যস্ত রাখার এবং স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার চেষ্টা, কিন্তু এখন তাদের মনে হতে লাগলো যে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। এই সব কিছু জানতে পেরে ডিটেকটিভরা যোগেশ আর প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে গভীরভাবে তদন্ত শুরু করল। তারা দুজনের বেশ কয়েকজন বন্ধুর সাথে কথা বলল
এবং কোনো না কোনো অজুহাতে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা শুরু করলো। এছাড়াও যারা ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন তাদের কাছেও যোগেশ আর প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলো। গোয়েন্দারা প্রিয়াঙ্কার ওপর নজরদারি শুরু করলো। গোয়েন্দারা তার জিমেও যাওয়া শুরু করলো। এরই মধ্যে জুলাই মাসে প্রিয়াঙ্কা তার মেয়ে খোয়াইশের সাথে চণ্ডীগড়ে গেল। গোয়েন্দারা তখন কিন্তু তার পিছু নিয়ে সেখানে পৌঁছে গেল। সেখানে প্রিয়াঙ্কা গিয়েছিল একটা পার্টিতে অ্যাটেন্ড করার জন্য এবং সে সেখানে খুব এনজয় করছিল। মা আর মেয়ে দুজনকে খুব খুশি দেখাচ্ছিল, যদিও যোগেশের মৃত্যু মাত্র 2 মাস আগেই হয়েছিল। গোয়েন্দাদের মনে সন্দেহ জাগল যে এমন সময় পার্টি কেন করা হচ্ছে। পার্টিতে প্রিয়াঙ্কার সাথে একজন ব্যক্তিকেও দেখা গিয়েছিল, যার কারণে গোয়েন্দাদের সন্দেহ আরো গভীর হয়। তারা সেখানে কিছু ছবি তোলে এবং প্রিয়াঙ্কার বন্ধুদের সম্পর্কে গোয়েন্দাদের কাছে তো আগেই তথ্য ছিল। তারা তাদের সাথেও যোগাযোগ করে এবং তাদের কাছ থেকেও আরো কিছু ছবি সংগ্রহ করে। এই ছবিগুলোতে প্রিয়াঙ্কা এবং সেই ব্যক্তিকে একে অপরের খুব কাছাকাছি দেখা যাচ্ছিল। একটি ছবিতে তো প্রিয়াঙ্কা, তার মেয়ে এবং সেই ব্যক্তি তিনজনকে একসাথেও দেখা গিয়েছিল। এই ছবিগুলো ছিল 2016 13 জুলাই রাতের। পরে গোয়েন্দারা এই ছবিগুলো যোগেশের বাবা মাকে দেখায়। যোগেশের বাবা সেই ব্যক্তিকে চিনতে পেরে বলেন যে সে অনেকবার এই বাড়িতেও এসেছে। তদন্তের পর জানা যায় যে সেই ব্যক্তির নাম রোহিত কুমার এবং সে প্রিয়াঙ্কার জিমের ট্রেনার। জিমে রোহিতই প্রিয়াঙ্কাকে ট্রেন করত। গোয়েন্দারা ধারণা করেছিলেন যে তারা শুধুমাত্র বন্ধুও হতে পারে, কিন্তু পরে তারা এটাও জানতে পারে যে প্রিয়াঙ্কা রোহিতকে তার জন্মদিনে 32 লাখ টাকা দামের ফরচুনার গাড়ি উপহার দিয়েছিল, তাও আবার তার স্বামীর টাকায়। সাধারণত এত দামি উপহার কেউ তখনই দেয় যখন সে তার খুব কাছের মানুষ হয়। গোয়েন্দারা তাদের তরফ থেকে সম্পূর্ণ তদন্ত করেছিলেন, কিন্তু বাকি কাজটি এখন পুলিশকেই করতে হবে। যোগেশের বাবার কাছে অনেক প্রমাণ ছিল যা প্রিয়াঙ্কা রোহিতের অবৈধ সম্পর্কের দিকেই ইঙ্গিত করছিল। তাই তিনি পুলিশের কাছে আবার যান। যোগেশের মৃত্যুর প্রায় 35 মাস পর 14 সেপ্টেম্বর 2016 পুলিশ প্রিয়াঙ্কা আর রোহিতের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন এবং তাদের সন্দেহভাজন হিসেবে তদন্ত শুরু করেন। উভয়কেই থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে 12 অক্টোবর পুলিশ তাদের দুজনকেই ক্লিন চিট দিয়ে দেয়। এই সিদ্ধান্তে যোগেশের বাবা মা গভীরভাবে আহত হন। যোগেশের বাবা যে গোয়েন্দা সংস্থাকে নিয়োগ করেছিলেন সেই সংস্থাটি অত্যন্ত দক্ষ ছিল এবং তাদের শক্তিশালী নেটওয়ার্কও ছিল। তারা নিজেদের সংস্থার মাধ্যমে প্রিয়াঙ্কা আর রোহিতের কল ডিটেলস এবং অবস্থানগত বিভিন্ন তথ্য সংগ্রহ করে। বিশেষ করে যোগেশের মৃত্যুর দিনের তথ্য বিশ্লেষণ করে তারা জানতে পারে যে 27 এবং 28 মে প্রিয়াঙ্কা আর রোহিতের মধ্যে প্রায় 40 বার ফোনে কথা হয়েছিল। রাত প্রায় 1টা থেকে ভোর 2:30 পর্যন্ত রোহিতের লোকেশন সেই এলাকাতেই পাওয়া গিয়েছিল যেখানে যোগেশের বাড়ি ছিল। অর্থাৎ সেই রাতেই যখন যোগেশের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল, সেই রাতে প্রিয়াঙ্কা তার প্রেমিকের সাথে ফোনে কথা বলছিল এবং তারপরে তার প্রেমিকের লোকেশনও সেখানেই পাওয়া গিয়েছিল। এই ঘটনাটা আশ্চর্য করার মতো তো ছিলই। এইবার যোগেশের বাবা সরাসরি হরিয়ানার ডিজিপির সাথে দেখা করলেন এবং পুরো পরিস্থিতি ব্যাখ্যা করলেন। কিভাবে তার ছেলের মৃত্যু হয়েছিল, তার পুত্রবধূর আচরণ কেমন, তার প্রেমিকের সাথে তোলা ছবি এবং তাদের কল রেকর্ডের ডিটেলস এবং লোকেশন রিপোর্টও তাদের সামনে রাখলেন। ডিজিপি এইসব জানতে পেরে আশ্চর্য এবং কিছুটা লজ্জিতও হলেন।
যে একজন 70 বছর বয়সী বৃদ্ধ এতদিন ধরে কষ্ট পাচ্ছেন এবং স্থানীয় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তিনি তৎক্ষণাৎ এই মামলাটি কর্নাল পুলিশের হাতে তুলে দিলেন এবং সেখানকার এসপিকে তদন্তের নির্দেশ দিলেন। এর জন্য একটি বিশেষ তদন্ত দল অর্থাৎ এসআইটি গঠন করা হলো। এরপর যোগেশের পরিবার, বাড়ির আশপাশের লোকজন, বন্ধুবান্ধব এবং পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হয়। বাস্তবিকই প্রিয়াঙ্কা এবং তার জিম ট্রেনার রোহিতকে একসাথে বেশ কয়েকবার দেখা গিয়েছিল এবং যোগেশের মৃত্যুর পর তারা প্রকাশ্যে ঘুরে বেড়াতো। এই তথ্য পুলিশের হাতে লাগলো। রোহিত যোগেশের বাড়িতেও আসত। পুলিশ তাদের কল ডিটেলস এবং লোকেশন পরীক্ষা করলে এটা জানতে পারে যে 27 মে রাতে রোহিতের লোকেশন প্রকৃতপক্ষে প্রিয়াঙ্কার বাড়িতেই ছিল। পুলিশ আরও জানতে পারল যে তারা ওই রাতে অন্য একটি মোবাইল নম্বর ব্যবহার করেছিল। তারা তাদের ফোনে একটি নতুন সিম কার্ড নিয়েছিল। যদি কোনো ব্যক্তি তার মোবাইলে আগে একটি সিম কার্ড ব্যবহার করে এবং পরে হঠাৎ করে অন্য একটি সিম ব্যবহার করতে শুরু করে, তবে পুলিশ এই পরিবর্তন সহজেই ধরতে পারে। আগেও প্রিয়াঙ্কা আর রোহিত ফোনে কথা বলতো, কিন্তু 27 মে রাতে তারা পুরনো সিমটি মোবাইল থেকে বের করে একটি নতুন সিম ব্যবহার করেছিল কথা বলার জন্য। সেই রাতে তারা আরও 2জন ব্যক্তির সাথে কথা বলেছিল এবং প্রিয়াঙ্কার ফোনে তার মেয়ে খোয়াইশের কাছ থেকেও ফোন এসেছিল, যদিও খোয়াইশ সেই বাড়িতেই উপস্থিত ছিল। এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠে যে মেয়েটি বাড়িতে উপস্থিত থাকা সত্ত্বেও কেন কল করেছিল তার মাকে। এরপর পুলিশ প্রথমে রোহিতকে আটক করে। তাকে 22 মার্চ 2017 তারিখে গ্রেপ্তার করা হয় এবং খুব জোরালোভাবেই জিজ্ঞাসাবাদ শুরু হয়। কিছু সময়ের কঠোর জিজ্ঞাসাবাদের পর সে সত্য স্বীকার করে এবং জানায় যে যোগেশকে হত্যা করা হয়েছিল এবং এতে তার স্ত্রী প্রিয়াঙ্কাও জড়িত ছিল। পরের দিন অর্থাৎ 23 মার্চ প্রিয়াঙ্কাকেও যমুনানগরে তার বাড়ির থেকে গ্রেপ্তার করা হয়। এরপর যোগেশের মৃত্যুর পেছনের আসল সত্য প্রকাশ পায়। ঘটনাটি ছিল 2015 সালের, যখন প্রিয়াঙ্কার ওজন হঠাৎ করেই খুব বেড়ে গিয়েছিল এবং সে ঠিক করে যে সে এবার জিমে যাবে। প্রিয়াঙ্কা জিমে যোগ দেয়, যেখানে তার পরিচয় হয় এই জিম ট্রেনার রোহিতের সাথে। ট্রেনিং চলাকালীন তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং ধীরে ধীরে প্রিয়াঙ্কার রোহিতের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক শুরু হয়। যখন যোগেশ বাড়ির বাইরে থাকত, তখন রোহিত প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে আসত। 2016 সালের 2রা জানুয়ারি যোগেশ প্রিয়াঙ্কার এই কার্যকলাপ সম্পর্কে জানতে পারে। একদিন সে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় ধরেও ফেলে। রাগের বশে যোগেশ তাদের সতর্ক করে যে যদি তারা অবিলম্বে এই সমস্ত বন্ধ না করে, তাহলে সে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। এই কথা শুনে রোহিত আর প্রিয়াঙ্কা দুজনেই ক্ষমা চায় এবং প্রতিশ্রুতি দেয় যে তারা আর কখনো এমন কিচ্ছু করবে না। এই ঘটনার পর বিষয়টি কিছুদিনের জন্য চাপা পড়ে যায় এবং পরিস্থিতিও শান্ত হয়ে যায়। তবে কয়েকদিন পর আবার একই ঘটনা শুরু হয়। এবার প্রিয়াঙ্কা উল্টে যোগেশের ওপর রাগ দেখাতে থাকে এবং তাকে হুমকি দেয় যে যদি সে কারোর কাছে কিচ্ছু বলে তাহলে সে আত্মহত্যা করবে এবং যোগেশকেই দোষী সাব্যস্ত করবে, যাতে তার শাস্তি এবং সম্মানহানি দুই হয়। এই সমস্ত অশান্তির কারণে যোগেশ বেশ মানসিক চাপে থাকতে শুরু করে। প্রিয়াঙ্কা চাইলে তাকে হয়তো ডিভোর্স দিয়ে রোহিতকে বিয়ে করতে পারত, কিন্তু সে তা করেনি। এর কারণ ছিল যোগেশ একজন ধনী ব্যবসায়ী ছিল, অন্যদিকে রোহিতের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। প্রিয়াঙ্কা ঠিক করে নিয়েছিল যে সে তার স্বামী যোগেশকে পথ থেকে সরিয়ে দেবে, যাতে তার সমস্ত সম্পত্তি, টাকা সবকিছুই তার হয়ে যায় এবং সে তার প্রেমিক রোহিতের সাথেও থাকতে পারে।
প্রিয়াঙ্কা এই পরিকল্পনা রোহিতকে জানালে রোহিত এতে রাজি হয়ে যায়, কিন্তু এই কাজটি করার জন্য তাদের আরও লোকের সাহায্যের প্রয়োজন ছিল। রোহিত তখন তার কিছু পরিচিত লোকেদের সাথে যোগাযোগ করল। তাদের মধ্যে একজন ছিল শ্যামসুন্দর, যে একটি হসপিটালে চাকরি করত, এবং অন্যজন ছিল সতীশ কুমার, যার কাছ থেকে রোহিত টাকা ধার করেছিল। দুজনেই উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় থাকত। প্রিয়াঙ্কা আর রোহিত তাদের এই কাজের জন্য 5 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিল। এরপর তারা হত্যার পরিকল্পনা তৈরি করতে শুরু করল। তারা ঠিক করে প্রথমে যোগেশকে একটা ঘুমের ইঞ্জেকশন দেওয়া হবে, তারপর তার গলা চেপে তাকে মেরে ফেলতে হবে এবং পরে তার ডেড বডি কোথাও ফেলে দেওয়া হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য 27 মে রাত নির্ধারণ করা হয়। সেই দিন রোহিত আর প্রিয়াঙ্কা একটি অন্য সিম ব্যবহার করে বারবার যোগাযোগ করতে থাকে এবং পরিকল্পনার প্রত্যেকটা দিক নিয়ে আলোচনা করে। রাত প্রায় 10টার দিকে প্রিয়াঙ্কা একটি ইনোভা গাড়ি নিয়ে রেলওয়ে স্টেশনে পৌঁছয় এবং সেখান থেকে শ্যামসুন্দর এবং সতীশকে তুলে নেয়। তারপর রোহিতও গাড়িতে এসে বসে এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা সবাই প্রস্তুত হয়ে যায়। বলা হয় যে প্রিয়াঙ্কার 16 বছর বয়সী মেয়েও সেই রাতে তাদের সাথে ওই গাড়িতেই ছিল। তারপর সবাই বাড়িতে পৌঁছলো, কিন্তু ওই 3 জন পুরুষ গাড়িতেই বসে রইল। প্রিয়াঙ্কা তাদের বলে যে সে বাড়ির পিছনের দিকে দরজা খোলা রাখবে এবং ইশারা করলে তাদের বাড়ির ভিতরে আসতে হবে। এরপর প্রিয়াঙ্কা আর তার মেয়ে ঘরের ভিতরে চলে যায়। প্রিয়াঙ্কা অপেক্ষা করতে থাকে যোগেশের ঘুমানোর জন্য। রাত প্রায় 11টার নাগাদ যোগেশ ঘুমানোর জন্য তার ঘরে চলে যায়। যখন প্রিয়াঙ্কা নিশ্চিত হলো যে যোগেশ গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সে পিছনের দরজা খুলে ইশারা করে আর 3 জনই ঘরের ভিতরে এসে ঢোকে। তারা নিজেদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা বলে। যেহেতু শ্যামসুন্দর হাসপাতালে কাজ করত, সে আগেই 2টি সিরিঞ্জ আর ঘুমের ওষুধের ব্যবস্থা করে রেখেছিল। প্রথম সিরিঞ্জে ওষুধ ভরে সবাই বেডরুমে ঢোকে। হালকা আওয়াজেই যোগেশের ঘুম ভেঙে যায়। তখন রোহিত আর সতীশ তাকে ধরে ফেলে আর শ্যামসুন্দর সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে। যোগেশ বাধা দেওয়ায় সিরিঞ্জে সূচ ভেঙে যায়। তারপর দ্বিতীয় সিরিঞ্জেও ওষুধ ভরা হয়, কিন্তু সেটিও ভেঙে যায়। এতক্ষণে তারা বুঝতে পারে যে তাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হতে চলেছে। প্রিয়াঙ্কা তখন বুঝতে পারে যে এখন যোগেশ সবকিছু জেনে বুঝে গেছে, আর তাকে জীবিত রাখা যাবে না। নতুন সিরিঞ্জ আনার আর সময়ও ছিল না। তাই তারা তড়িঘড়ি করে বালিশ দিয়ে যোগেশের মুখ চেপে ধরে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। প্রিয়াঙ্কাও এই কাজে তাদের পুরোপুরি সাহায্য করে। পরিকল্পনা অনুযায়ী এবার তাদের মৃতদেহ সরিয়ে ফেলতে হতো, তবে প্রিয়াঙ্কা পরামর্শ দেয় যে যোগেশের দেহ সেখানে ফেলে রাখা হোক, যাতে তার মৃত্যু হার্ট অ্যাটাক হিসেবেই দেখানো যায়। সে হৃদরোগের উপসর্গ সম্পর্কে ভালোভাবেই জানত, যা এই গল্পকে বিশ্বাসযোগ্য করতে সাহায্য করতে পারে। যোগেশের শরীরে কোনো বড় আঘাতের চিহ্ন ছিল না এবং কোনো রক্তও বের হয়নি, যা এটিকে স্বাভাবিক মৃত্যু বলেই মনে করাবে। এরপর 3 জন লোক সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা ঘরটা পরিষ্কার করে এবং সকাল হবার অপেক্ষা করতে থাকে, যাতে সে নাটক শুরু করতে পারে। সকালে যখন যোগেশের ঘুম থেকে ওঠার সময় হলো, তখন প্রিয়াঙ্কা কান্না আর চিৎকার শুরু করলো এবং প্রতিবেশীদের ডাকতে থাকলো। সে নিজেই বলতে লাগলো যে তার স্বামীর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। তাড়াহুড়ো করে যোগেশকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করলো, কিন্তু পোস্টমর্টমের কথা উঠতেই প্রিয়াঙ্কা দ্রুত যোগেশের মরদেহ নিয়ে বাড়িতে ফিরে এলো। প্রিয়াঙ্কা সবাইকে আশ্বস্ত করলো যে রাতে কিছু লক্ষণ দেখা গিয়েছিল, যার ফলেই যোগেশের হার্ট অ্যাটাক হয়েছিল। প্রিয়াঙ্কার বাবা, যিনি নিজেই একজন ডাক্তার ছিলেন, প্রিয়াঙ্কার কথা শুনে সম্মত হলেন
এবং সবাই বিশ্বাস করল যে হার্ট অ্যাটাকের কারণেই যোগেশের মৃত্যু হয়েছে। এরপর যোগেশের শেষকৃত্য সম্পন্ন হলো। কিন্তু যোগেশের বৃদ্ধ বাবা মা তাদের ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করলেন। তারা হাল ছাড়লেন না, যদিও পুলিশ প্রথমে তাদের কোনো প্রকার সহযোগিতাই করেনি। যোগেশের বৃদ্ধ বাবা মায়ের দৃঢ় সংকল্প আর গোয়েন্দাদের সাহায্যেই এই রহস্যের সমাধান করা হয়। 24শে মার্চ 2017 ভাড়াটে খুনি শ্যামসুন্দর আর সতীশও ধরা পড়ে। এরপর যোগেশের বাবা আদালতে তার নাতনির বিরুদ্ধে একটি আবেদন দায়ের করেন, এই অভিযোগে যে সেও তার বাবার হত্যাকাণ্ডে তার মায়ের সহায়তা করেছে। বাড়িতে থাকার পরও মা আর মেয়ে ফোনে যোগাযোগ রেখেছিল। হত্যার সময় মেয়েটি বাড়িতেই ছিল এবং এক প্রকার ওয়াচম্যানের মতো পাহারা দিচ্ছিল, যাতে কোনো বহিরাগত ব্যক্তি ঘরে প্রবেশ করতে না পারে। বাবার হত্যার পর মেয়েটি তার মায়ের সঙ্গে চণ্ডীগড়ে পার্টি করতেও গিয়েছিল এবং তার মায়ের প্রেমিকের সঙ্গে হাসি মুখে ছবিও তুলেছিল। এই বিষয়ে আদালতে অনেক বিতর্ক হয়, তবে হাইকোর্ট মেয়েটিকে অভিযোগমুক্ত ঘোষণা করে এবং মামলাটি থেকে মুক্তি দেয়। এই মামলার প্রায় 25 জন সাক্ষ্য দিয়েছিল, যেখানে প্রযুক্তিগত প্রমাণ আর পরিস্থিতিগত সাক্ষ্য গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছিল। 4 জন অভিযুক্তের বিরুদ্ধে আইপিসির ধারা 302, 506, 120/B, 201, 404 এবং 203 ধারায় আদালতে প্রমাণিত হয়। অবশেষে 6ই আগস্ট 2021 যোগেশের স্ত্রী প্রিয়াঙ্কা, রোহিত, শ্যামসুন্দর আর সতীশকে যোগেশের হত্যার দায়ে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের 4 জনের ওপর 1 লাখ টাকা জরিমানাও ধার্য করা হয়। এটাই ছিল আজকের গল্প। আমি শুধু এইটুকুই বলবো, একটি সুখী পরিবার গড়ে তুলতে অনেক কষ্ট করতে হয়, কিন্তু তা ধ্বংস করার জন্য একটা মুহূর্তই যথেষ্ট। এই ধরনের পরিকল্পনা করার আগে 1000 বার ভাবা উচিত। এটি অত্যন্ত দুঃখজনক। যখন আমি এ ধরনের ঘটনা শুনি তখন সত্যি আমার খুব কষ্ট হয়। এই ঘটনা সম্পর্কে আপনাদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় থাকব। আর যদি আমার পরিশ্রম আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক আর শেয়ার করবেন। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কথা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।